বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট ফি বা রয়্যালটির বিনিময়ে এই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর নাম ব্যবহারের অনুমতি পান। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রতিবাদের নামে কিছু উগ্র আর বিভ্রান্ত ব্যক্তি নাৎসি জার্মানির স্বস্তিকা চিহ্ন সম্বলিত পতাকা, আইএসের পতাকা, অভিযুক্ত ব্যক্তির ছবি ব্যবহার করছে। এটি কি হঠকারিতা নয়? এই দোকানগুলো ভাঙচুর করলে মূল আন্তর্জাতিক কোম্পানির তেমন কোনো আর্থিক ক্ষতি হয় না বললেই চলে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার গণহত্যা আমরা প্রতিদিন মিডিয়ায় লাইভ দেখছি। বিশ্বজুড়ে বিবেকবান মানুষকে এই ঘটনা ক্ষুব্ধ আর ব্যথিত করেছে। ডাক দেওয়া হয়েছিল গ্লোবাল স্ট্রাইক বা বিশ্ব হরতালের। কাজে যাব না, স্কুলে যাব না। বাংলাদেশেও এই বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ নানাভাবে। এই সংহতি এবং প্রতিবাদের আবেগ যৌক্তিক আর মানবিক, কিন্তু প্রতিবাদের প্রকাশ যদি ভুল হয়, ভাষা যদি হয় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, তবে তা মূল উদ্দেশ্যকেই কি ব্যাহত করে না? সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু ব্র্যান্ডের আউটলেট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সব ঘটনা কি প্রতিবাদের বার্তাকে ক্ষতিগ্রস্ত করলো না? এই ধরনের অপরিণামদর্শী কর্মকাণ্ড কিভাবে ফিলিস্তিনের উপকারের পরিবর্তে আমাদের নিজেদের এবং সামগ্রিকভাবে এই ন্যায়সঙ্গত প্রতিবাদেরই ক্ষতি করছে, তা গভীরভাবে খতিয়ে দেখার দাবি রাখে। পোস্টরুম আজ সেদিকেই আলো ফেলার চেষ্টা করবে। প্রথমেই বোঝা দরকার, যে দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে, যেমন বাটা, কেএফসি, পিৎজা হাট, ডোমিনোস ইত্যাদি, সেগুলোর মালিকানা এবং পরিচালনার বাস্তবতা কি? বাটা একটি বহুজাতিক কোম্পানি হলেও এর জন্মস্থান চেক রিপাবলিক এবং এর সাথে ইসরায়েলের সরাসরি মালিকানার কোনো সম্পর্ক নেই। একইভাবে ইউনিমার্টের মতো প্রতিষ্ঠান, যা সম্পূর্ণই বাংলাদেশি। কেএফসি, পিৎজা হাটের মতো ব্র্যান্ডগুলো তৃতীয় বিশ্বে বা উন্নয়নশীল দেশগুলোতে মূলত ফ্র্যাঞ্চাইজি মডেল অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে। অর্থাৎ বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট ফি বা রয়্যালটির বিনিময়ে এই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর নাম ব্যবহারের অনুমতি পান এবং সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে ব্যবসা পরিচালনা করেন। অবকাঠামো, কর্মচারী, বিপণন প্রায় সব কিছুই স্থানীয়। এমনকি জানা যায়, চুক্তি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে কেএফসি বা পিৎজা হাটের মূল কোম্পানির সাথে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সেই সামান্যতম সম্পর্কও নেই। ফলে এই দোকানগুলো ভাঙচুর করলে মূল আন্তর্জাতিক কোম্পানির তেমন কোনো আর্থিক ক্ষতি হয় না বললেই চলে। ক্ষতি যা হয় তা হলো আমাদের দেশের ব্যবসায়ীর, যিনি বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। ক্ষতি হয় সেই দোকানে কর্মরত শত শত বাংলাদেশি কর্মচারীর, যারা তাদের রুটি রুজি হারান। ক্ষতি হয় স্থানীয় দোকান মালিকের, যার সম্পত্তি নষ্ট হয়, এবং চূড়ান্তভাবে ক্ষতি হয় বাংলাদেশের অর্থনীতির। দেশে বিনিয়োগ সম্মেলন চলছে। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীরা এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখলে ভবিষ্যতে এদেশে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করবেন, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। যে সংশয় আর দুঃখ বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকেও আমরা প্রকাশ করতে দেখলাম। তাই ভাঙচুরের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের চেষ্টা আদতে একটি আত্মঘাতী প্রক্রিয়া। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রতিবাদের নামে কিছু উগ্র আর বিভ্রান্ত ব্যক্তি নাৎসি জার্মানির স্বস্তিকা চিহ্ন সম্বলিত পতাকা, আইএসের পতাকা, অভিযুক্ত ব্যক্তির ছবি ব্যবহার করছে। এটি কি হঠকারিতা নয়? ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে হিটলারের গণহত্যার প্রতীক ব্যবহার করা কিংবা আইএসের মতো মানবতা বিরোধী সন্ত্রাসে অভিযুক্ত গোষ্ঠীর পতাকা ওড়ানো, এসব কি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে? যারা এমনটা করছেন তারা জ্ঞাত বা অজ্ঞাত সারে ইসরায়েলি প্রোপাগান্ডার পক্ষেই কাজ করছেন, যারা ফিলিস্তিনি প্রতিরোধকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে দেখানোর অপচেষ্টা চালায়। একটি গণহত্যার প্রতিবাদ আরেকটি গণহত্যা বা মানবতা বিরোধী মতাদর্শকে মহিমান্বিত করে হতে পারে না। এই ধরনের বিকৃত প্রতীক ব্যবহার প্রমাণ করে এরা ইতিহাসের ন্যূনতম পাঠ নেয়নি এবং তাদের উদ্দেশ্য কেবলই ধ্বংসাত্মক উন্মাদনা, ফিলিস্তিনের মুক্তি নয়। তাহলে প্রশ্ন জাগে, কার্যকর প্রতিবাদের উপায় কি? উত্তর হলো সুচিন্তিত, টেকসই এবং লক্ষ্যভেদী বয়কট। পণ্য বা সেবা বর্জন একটি শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। যখন আমরা ইসরায়েলের সাথে সম্পর্কিত বা তাদের সমর্থনকারী কোম্পানির পণ্য বা সেবা কেনা থেকে বিরত থাকি, তখন সেটি সরাসরি তাদের মুনাফায় আঘাত হানে। ব্যাপক এবং দীর্ঘমেয়াদী বয়কট
ফ্র্যাঞ্চাইজি গ্রহণকারী স্থানীয় ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে, যা মূল কোম্পানিকেও বার্তা দেয়। কোন পণ্য বয়কট করতে হবে তা জানার জন্য ভেরিফাইড উৎসের সাহায্য নেওয়া জরুরি। যেমন নো থ্যাঙ্কস অ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো তুলনামূলক নির্ভরযোগ্য তালিকা প্রদান করে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল তথ্য বা ব্যবসায়িক প্রতিহিংসা থেকেও গুজব ছড়ানো হয়। সেখানে সম্পূর্ণ দেশীয় বা ইসরায়েলের সাথে সম্পর্কহীন ব্র্যান্ডকেও টার্গেট করা হয়। তাই আবেগতাড়িত হয়ে বা গুজবে কান দিয়ে ভাঙচুর বা ভুল পণ্য বর্জনের পরিবর্তে সঠিক তথ্য জেনে নির্দিষ্ট পণ্য বা সেবা বর্জন করাই হবে বুদ্ধিমানের কাজ। পণ্য কিনে রাস্তায় ফেলে দেওয়াটাও এক ধরনের অপচয়। এতে কোম্পানির বিক্রি বন্ধ হয়ে যায় না, বরং মুনাফা হয়। তাই বর্জন মানে হলো একেবারেই না কেনা, ব্যবহার না করা। এই প্রতিবাদের ক্ষেত্রে আমাদের দৃষ্টি আরও প্রসারিত করতে হবে। কেবল খুচরা দোকানে ভাঙচুর বা বিচ্ছিন্ন কয়েকটি পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসরায়েলি আগ্রাসনের পেছনে থাকা মূল শক্তিগুলোর দিকে নজর দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, যা দশকের পর দশক ধরে ইসরায়েলকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে এই আগ্রাসন টিকিয়ে রেখেছে। মার্কিন সরকারগুলোর নীতি এবং তাদের কর্পোরেট স্বার্থের সমালোচনা আর বিরোধিতা আমাদের প্রতিবাদের অংশ হওয়া উচিত। একইভাবে ইলন মাস্কের মতো ব্যক্তিরা, যারা প্রযুক্তি এবং প্রভাব খাটিয়ে এই সংঘাতে সরাসরি ভূমিকা রাখছে, তাদের কাজগুলোও উন্মোচন করা জরুরি। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে বের করতে এবং তাৎক্ষণিক সামরিক যোগাযোগের জন্য ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে। 2023 সালের অক্টোবরে ইলন মাস্ক ইসরায়েল সফর করেন এবং অভিযোগ আছে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় স্টারলিংক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বাংলাদেশে বা বিশ্বে যারা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী, তারা কি স্টারলিংকের ব্যবসা বা ইন্টারনেট সেবা গ্রহণ করবেন? এই প্রশ্ন তোলাটা হতে পারে একটা যৌক্তিক প্রতিবাদ। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। 1982 সালে প্রায় 8,000 বাংলাদেশি নাগরিক, যাদের বেশিরভাগই ছিলেন মুক্তিযোদ্ধা এবং বামপন্থী রাজনৈতিক কর্মী, এমনকি 2 হিন্দু ধর্মাবলম্বীও ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি যুদ্ধ করতে গিয়েছিলেন। তাদের সেই ত্যাগ আর অঙ্গীকারের তুলনায় আজকের এই ভাঙচুর ভিত্তিক বিপ্লবীপনা কতটা গৌরবের হলো, সেই প্রশ্ন থেকেই যায়। এই ভাঙচুরের ছবিগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং উগ্র রাষ্ট্র হিসেবে পরিচিত করার সুযোগ করে দিচ্ছে, যা হয়তো কোনো রাজনৈতিক অপশক্তির আকাঙ্ক্ষা। মব বা উন্মত্ত জনতা কখনোই সঠিক বিচার বুদ্ধি দিয়ে চালিত হয় না। তাদের সহিংসতা কেবল ধ্বংসই ডেকে আনে, কোনো সমাধান নয়। সম্পত্তি ভাঙচুর একটি ফৌজদারি অপরাধ এবং এটি কোনোভাবে প্রতিবাদের ভাষা হতে পারে না। ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আর সংহতি প্রকাশ করতে হবে বিচক্ষণতা ও কৌশলের সাথে। ভাঙচুরের পথ পরিহার করে ভেরিফাইড তথ্যের ভিত্তিতে, সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মতামত ও চাপ তৈরিতে ভূমিকা নিতে হবে। একই সাথে ইসরায়েলি আগ্রাসনের নেপথ্যের কুশীলব, যেমন মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের কর্পোরেট দোসরদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রতিবাদ হোক শান্তিপূর্ণ, টেকসই এবং লক্ষ্যভেদী। সচেতন বিশ্ব নাগরিক হিসেবে গঠনমূলক প্রতিবাদের পথ বেছে নেওয়া হবে ফিলিস্তিনের প্রতি প্রকৃত ভালোবাসা এবং তাদের মুক্তির লড়াইয়ের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।